হ্যালো সবাইকে, গুড ইভিনিং। 8টা বেজে গেছে। আমার ভালো লাগছে দেখে যে সবাই আছে আজকের ক্লাসে। আজকে আমাদের ক্লাস কম, আড্ডা বেশি এবং হিউমার বেশি হবে। আচ্ছা, আমরা ফেসবুকের আজকে যেই বেশি বড় ক্লাস হবে না, আমি আগেই বলে দিয়েছি যে আজকে অ্যাকচুয়ালি যেটা হবে যে আমি কয়েকটা জাস্ট জিনিস, কয়েকটা ইস্যুস আমি বোঝাবো, তারপরে আপনাদের থেকে লেখা চাইবো। আমি আমার ইমেল আইডিটা একটু পরে দিচ্ছি, কারণ আরো অনেকে জয়েন করতে পারে। তো তারপরে আমি আপনাদের থেকে চাইবো লেখা, সেটাকে ফলো করে যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন। আজকের প্রথম ক্লাসটা আমাদের ফ্রি রাখা হয়েছে, ওপেন টু অল রাখা হয়েছে। তা সত্ত্বেও যাদের লেখা আমাদের ভালো লাগবে সব থেকে বেশি, তাদের লেখা আমাদের ওয়েবসাইট এবং পেজ দুটো থেকেই যাবে, এবং লেখাটা বাংলায় হবে। তো এখানে কেউ রয়েছেন যিনি বাংলা লিখতে জানেন না? কারণ এই ধরনের বক্তব্য আমরা প্রায় পেয়ে থাকি যে আমি বাংলাটা লিখতে জানি না। কোনো লজ্জার বিষয় নয়, কেউ একটা কোনো ভাষা নাই জানতে পারে, সে ইংরেজিতেও লিখতে পারে। আচ্ছা, দই পায়ন। তাহলে ঠিক আছে, এই সেগমেন্টটা দুটো দিকে করে দিই, এক ইংলিশ এক বাংলা। এবার আমি অতটা ইংরেজি ভালো লিখতে জানি না, তো আমি প্লেসড নয়। তো যদি কেউ অলরেডি এক্সপিরিয়েন্স থাকেন সেটাও জানাবেন। তাহলে আমাকে একটু আগে আমারই একজন পুরনো স্টুডেন্ট, আমার কাছের মানুষ, সে জিজ্ঞেস করলো রয়েছে কিনা ভ্যাকেন্সি। যেহেতু আমরা স্টুডেন্টের যতটা ডিমান্ড ততটা করতে পারছি না, দিতে পারছি না, তো তাকে পাঠাবো। তো যাই হোক, ফার্স্ট আমি আজকে যে কথাটা বলবো বিফোর শেয়ারিং মাই স্ক্রিন, আজকে পুরোটা কিন্তু হিউমারাস হবে, ঠিক আছে? পাকিস্তানে চালা যা, এই কথাটা আপনারা কারা কারা বিভিন্নভাবে পলিটিক্যালি কমেন্টে শুনেছেন বা দেখেছেন, এইটুকুন একটু বলুন। জাস্ট হ্যান্ড রেজ করলে বা করলেই হবে। আচ্ছা, অর্পিত শুনেছে, রুদ্রনীল শুনেছে, আমি তো শুনেই থাকি। কারণ যে কোনো রাজনৈতিক বক্তব্য, যেটা আমার মনে হয় দেবাগত শুনেছে, আমার মনে হয় যে সেখানে পলিটিক্যাল ইস্যুজের বাইরে গিয়েও এই ধরনের মন্তব্য করা হয়ে থাকে। এবার এটা সিরিয়াসলি কে নিয়েছে? সেটা হলো জাসকিরাত। ওকে বলেছে পাকিস্তানে চালা যায়, ও চলেও গেছে। আরো যারা যারা, আমি স্পয়লার দেবো না, আমি জানি না এখানে সবাই ধুরন্ধর দেখেছে কিনা। আজকে মেইনলি ধুরন্ধর নিয়ে আলোচনা হবে। তার কারণ কপিরাইটিং বলবো না, ঠিক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং নিয়ে আমাদের আলোচনা হবে। তো সেটাই বলার ছিল যে একমাত্র একজনই সিরিয়াসলি, একজন বা দুজন তিনজন সিরিয়াসলি নিয়েছে, যাদের পাকিস্তানে চালা যাওয়া বলেছে, তারা চলেও গেছে। ধুরন্ধর যারা দেখেছেন তারা এই কনসেপ্টটা বুঝবেন, বা যা রিলসে যা আসছে সেগুলো তো আমরা দেখতেই পাচ্ছি। মোটামুটি কনসেপ্ট ধুরন্ধরের জানা রয়েছে। আচ্ছা, এইবার আমি যেটা বলবো যে ধুরন্ধর এত হিট কেন? প্রচুর স্পাই মুভিজ বেরোয়। হ্যাঁ, অবভিয়াসলি সেখানে শাহরুখ খান থাকলে বা এ ধরনের হাই লেভেল বলিউড স্টাররা থাকলে, সেটা তার স্টোরি লাইন, সিনেমাটোগ্রাফি ইত্যাদি ইত্যাদি ঠিক হোক কি না হোক, সেগুলো হিট হয়ে যায়। বাট রণবীর সিং, আমার মনে হয় না যে টপ মোস্ট যারা, এক তো খান, তারপর কাপুর, এই লেভেলের, বাট সে যা করে দেখিয়েছে ধুরন্ধর মুভিতে, আমরা গত কয়েক সপ্তাহ ধরে বা আগের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এতটা বেশি হিট হয়েছে। তো এবার এটার মানে এই নয় যে আজকে আমরা কি একটা সিনেমা নিয়ে আলোচনা করব না, আমরা এই সিনেমাটাকে একটা রেফারেন্স ধরে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব যে কিভাবে ভাইরাল হওয়া যায়। এবং এখানে বলে রাখি, রণবীর সিং এর সঙ্গে আমি আমার শ্বশুরকেও যুক্ত করে দেবো। কিভাবে সেটা আসছি। তাহলে আমি আমার ক্যামেরা, এমনিতেই আজকে বৃষ্টি বাদলার দিন, ক্যামেরার স্ক্রিন একসঙ্গে শেয়ার করলে সমস্যা হতে পারে, তো আমি ক্যামেরাটা অফ করছি, স্ক্রিনটা শেয়ার করছি এবং পিপিটিটা শেয়ার করছি, যেটা নোটস। ঠিক আছে, চলো আমি স্ক্রিন শেয়ার করছি।
রিয়া ম্যাডামকে বলবো যদি আমার স্ক্রিনটা একটু হাইলাইটেড থাকে তাহলে সুবিধা হয়। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ হ্যান্ড রেজ করবেন, আমি প্রশ্নের উত্তর দেবো। আজকে আমি বলেছি আধ ঘন্টার বেশি ক্লাস হবে না, তার কারণ আজকে একটা টাস্ক দেবো, সেই টাস্কটা আপনাদের করতে হবে। তো আমি স্লাইড শো শুরু করছি। আর যেটুকুন ক্লাস হবে সেইটুকুন কিন্তু ইন্টারেক্টিভ হবে। আচ্ছা, ফার্স্ট এই লেফট হ্যান্ড সাইডে যেটা আপনারা গ্রুপে দেখেছেন বা ইত্যাদি, বাচ্চা হে তু মেরা, এই বলে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করেছে। ভদ্রলোকের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ক্যারেক্টারটার নাম মনে রয়েছে, জামাল জামিলি এরকম একটা কোনো ক্যারেক্টারটার নাম। তো এটা নিয়ে কারোর যদি কোনো বক্তব্য থাকে যদি একটু বলেন, যে এটা এত ভাইরাল কেন হলো, এত ট্রেন্ড কেন হলো, এবং বিভিন্ন বড় বড় ব্র্যান্ড এই জিনিসটা নিয়ে শেয়ার করেছে, আমরাও করেছি, কেন এটা এতটা ফেমাস হলো? এনি আইডিয়া? একজন কেউ হ্যান্ড রেজ করেছে, আমি একটু জাস্ট চেক করে নিই। অর্পিত প্লিজ। তোমার কি মনে হয় এটা এত ভাইরাল কেন হলো, এই জাস্ট ডায়লগটা? আচ্ছা, এখানে ধুরন্ধর যারা দেখেনি, আমরা এমন ভাবেই আজকে আলোচনাটা করব যাতে কোন রকম স্পয়লার না হয়। যারা দেখেননি প্লিজ দেখুন, ইটস আ ভেরি সিনেমাটোগ্রাফিক এক্সপিরিয়েন্স, প্লিজ দেখুন। অ্যাপার্ট ফ্রম এনি পলিটিক্যাল এজেন্ডা প্রোপাগান্ডা, সিনেমাটা দেখুন। আর যাদের ভায়োলেন্স পছন্দ নয় তারা দেখবেন না প্লিজ। বাট এই লাইনটা কেন এতটা ভাইরাল হলো, এনি আইডিয়া? যা বক্তব্য থাকে। অনেকে হ্যান্ড রেজ করছে, আমি না বারবার আমি বেরোতে চাইছি না স্লাইডটা থেকে, যদি একটু বলেন। কেউ একজন বলছে, হ্যাঁ প্লিজ। মুভিটা খুব ফেমাস, তাই জন্য হয়তো ডায়লগটা। মুভিটাতেও তো প্রচুর ফেমাস ক্যারেক্টার্স রয়েছে, বাট সব থেকে বেশি অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন মার্কেটিং কোম্পানি বা কন্টেন্ট মার্কেটিং কোম্পানি এইটাকেই কেন করলো? এই ডায়লগটা যে বাচ্চা হ্যাঁ, যে আছে ওয়ার্ডটা তো সব মানুষের মধ্যে, মানে এই যে ক্যাচি লাইনটা, সেই ওয়ার্ড গুলো হয়তো অনেক মানুষের কাছে পৌঁছাবে, আর সব মানুষের মধ্যে একটা বাচ্চা তো থাকেই, সেই জন্য এই লাইনটা কি পপুলার? অ্যাকচুয়ালি না, আমি একটু বলি তাহলে। অ্যাকচুয়ালি আমি ধুরন্ধর মুভিটা দেখিনি, এই জন্য আমি ঠিক বলতে পারি। আমি একটু বলতে পারি যে এই যে জানু জাবেলি ক্যারেক্টারটা, তিনি যতবার এই কথাটা কাউকে বলেছেন সে গেছে। মানে ইট ইজ কল্ড হ্যামারিং, যে আমি যদি কোনো একটা ডায়লগ বা কোনো একটা কন্টেন্টের একটা কোনো রাইট আপ বারবার বলতে থাকি, এটা আমাদের সাইকোলজিতে হিট করে। যদি সিনেমাটা দেখেন বা দেখো, যদি দুটো পার্টি দেখো, যে যখনই কোনো কিছু পলিটিক্যাল ইস্যুস আসছে বা কোনো রকম অ্যাটাক আসছে বা কোনো রকম ক্রিটিক্যাল সিচুয়েশন আসছে, বারবার সেই মানে অ্যাজ আ প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট সে বারবার এই কথাটা বলেছে যে কোনো চিন্তা নেই, যেমন জামাল মাবু হ্যাঁ না তেরে পাস, বাচ্চা হ্যাঁ তু মেরা। তারপরে দেখা গেছে সেই ক্যারেক্টারটা মরে যাচ্ছে। তো এই যে হ্যামারিংটা করা হয়েছে, তো এর চরিত্রায়ন বা ক্যারেক্টারিস্টিক্সটা একটা বিল্ড আপ করা হয়েছে। তো কপিরাইটিং যারা চায় করতে, কপিরাইটিংও মানে এটা একটা ফিল্ড যেখানে বারবার কোনো কথা যদি বলা হয়, একটা আমরা খুব কথা শুনেছি যে কোনো মিথ্যে কথা যদি বারবার বলা হয় সেটা সত্যি হয়ে যায়, সে যতই মিথ্যে থাকুক। তো
তো হ্যামারিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর কন্টেন্ট রাইটিং অর কন্টেন্ট মার্কেটিং অর কপি রাইটিং। যে আমি একটা কথা বারবার বলছি, ধুরন্ধরের তো এত কিছু রয়েছে, তা সত্ত্বেও এইটাকে নিয়ে কেন মার্কেটিং হলো? দিস ইজ কল্ড হ্যামারিং। যে আমি যদি কোনো কিছু নিয়ে হ্যামার করি, হ্যামার করা কাকে বলে? যে বারবার বলা। আজকে বিদ্যাস্তুরে থেকে আমি বলতে পারি যে আমাদের সবসময় হ্যামার কি করা হয়? আমি যে কোনো কন্টেন্ট যখন লিখি, আমি লিখি যে বাঙালি বাংলায় শিখবে, বাংলায় চাকরি করবে। তো সেই মুহূর্তে মানুষের মাথায় এই একটা জিনিস আসে যে ঠিক আছে, আমি আমার লেখা ইংলিশ হোক বা বাংলা হোক বা যে কোনো ভাষা হোক, আমি যদি শিখতে পারি বাংলায়, আমি যদি কমিউনিকেট করতে পারি বাংলায়, এবং চাকরিটাও আমাকে বাংলার বাইরে না করতে হয়, তাহলে আমার এটা সুবিধে। যে কোনো মার্কেটিং এর ক্ষেত্রে হ্যামারিং, যেমন আমি এর আগে ক্লাস নিয়েছি, বা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নিয়েছি, বা কন্টেন্ট রাইটিং এর ক্লাস নিয়েছি, ট্যাগলাইনের কথা বারবার বলে গেছি। আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, এটা বললে সবাই চিনতে পারবে যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা হ্যামারিং হয়। আমার একটা খুব সুন্দর একটা অ্যাড মনে রয়েছে, এটা প্রায় বোধহয় আমাদের 90s এর অ্যাড বা 2000 সামথিং এর অ্যাড। সোনি না, জি সিনেমা বলে একটা চ্যানেল ছিল, মনে আছে? এখানে কেউ জেনজি বাদে যারা মানে আমার ধারে কাছে রয়েছে, 90s, সেখানে দেখা যেত দুই ভাই রয়েছে, একজনের নাম মানো, একজনের নাম রঞ্জন। এই দুই ভাইয়ের বাবাকে খুঁজে পাওয়া যায় না, এবং তার জন্য তারা সারা ছোট থেকে, শৈশব থেকে কৈশোর অব্দি বা ইত্যাদি অব্দি তারা বিভিন্ন ভাবে কথা শুনে আসে। কোন রকম আমি কন্ট্রোভার্সিয়ালতে যাচ্ছি না, বাট এটা একটা ছিল, ইটস আ ফ্যাক্ট। তারপরে দেখা গেল যে মুহূর্তে বোধহয় আইপিএল বা এরকম বা কিছু জি সিনেমারই কিছু একটা ছিল, যে দেখা গেল যে মনোয়ার রঞ্জন দুজনেই খুব খুশি, তার কারণ ওদের বাবা ফিরে এসছে। ট্যাগলাইনটা ছিল মনোরঞ্জন কা বাপ। এখনো এই ট্যাগলাইন, ওই একটা হয়তো ইউজ হয় না, ওই একটা হয়তো আমরা রিলসে দেখতে পাই যে নস্টালজিক হিসেবে, বাট মনোরঞ্জন কা বাপ এই ট্যাগলাইনটা ইউজ এখনো হয়। মনে আছে? মানে কারোর তো মনে থাকবেই এটা, বা যারা একটা দেখেও নি তারাও জানে যে এটা হয়। হ্যাঁ, যেই হ্যান্ড রেজ করে থাকো, আমি আর স্লাইড থেকে বেরোতে চাইছি না, সে বলো। এই সময় নেই, কিন্তু লিখতে হবে। যার বলার আছে সে যদি মিউট থাকো, একটু মিউটটা আনমিউট করে বলো। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে গেলাম। হ্যাঁ, এবার অনেকেরই বক্তব্য থাকে যে আমি একটা কন্টেন্ট লিখছি, কিন্তু সেই কন্টেন্টে আমার রিচ আসছে না। অবভিয়াসলি তোমরা যখন কেউ ফ্রিল্যান্সিং করবে বা নিজেদের বিজনেসের জন্য করবে, পার্ট টাইম জব করবে বা ফুল টাইম জব করবে, তোমাদের একটা জিনিস মাথায় রাখতেই হবে যে আমাদের কন্টেন্টটাকে ভাইরাল করতে হবে, নইলে মানে টিকতে পারবে না। সে ইংলিশে লেখো, বাংলায় লেখো, জাতিই লেখো। তো তুমি ভুল লিখছো না, তুমি যে স্ক্রিপ্ট যেটা লিখছো, যার জন্য তোমরা শিখতে এসছো এখানে, যে ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কিছু জিনিস ফলো করতে হয়। ফার্স্ট, বহু কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি নানান রকম কন্টেন্ট ক্রিয়েট করে বা লেখে। আমরা মেনলি লেখার দিকেই যাব, তার কারণ যে কন্টেন্ট ভিডিও আমরা দেখি বা রিলস দেখি, সেগুলো আগে স্ক্রিপ্ট হয়, তারপর সেগুলো থেকে ভিডিওতে ট্রান্সফর্ম হয়, যে তারা নিজেদের কথা বলে। বাট আমরা না কেউই নিজেদের কথা, তোমরা এখন এখানে কিছু একটা বললে সেটা শুনতে আমি আগ্রহী নই। আমি শুনতে কিসে আগ্রহী হব? যাতে আমি কিছু পাই, আমি হয় এন্টারটেইনড হই বা এনলাইটেন্ড হই, বা আমার কোনো কাজে আসে, আমি মোটিভেটেড হই, বা যাই হই, আমার যেটা প্রয়োজন। তো ফার্স্ট বুঝতে হবে আমাদের সাইকোলজিটা এইখানে, এই একটা জায়গা যেখানে টেকনিক্যাল পার্টের থেকে সাইকোলজিক্যাল পার্ট বেশি, যেখানে আমাকে দর্শকের কথা বা রিডারের কথা ভাবতে হবে। ঠিক এখানেই ধুরন্ধর আসে।
ধুরন্ধরের পার্ট 2 তে যেখানে আমরা রণবীর সিং কে দেখতে পাচ্ছি প্রথম দিকে যে ভূমিকায়, আমরা কিন্তু ফার্স্ট পার্টে সেই ভূমিকাই দেখতে পাচ্ছি না, বাট অ্যাজ আ হিরোইক এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি। তো সেখানেই আমাদের একটা উৎসাহ চলে আসে বা কৌতূহল চলে আসে বা জিজ্ঞাসা চলে আসে যে এর পরে কি হবে। এটাকে বলে হুক। যে কোনো কিছুতে, আমি হুকের এক্সাম্পল দিচ্ছি পরের স্লাইডস গুলোতে, যে আমি যদি প্রথম 2 লাইন না পড়ি, আমি আগের দিনও একটা ক্লাসে বলছিলাম যে সিন মোড়ে যখন ক্লিক কেউ না করছে, তার মানে সেই কন্টেন্ট কোনোদিন ভাইরাল হতে পারে না। সে যত ভালো লেখাই হোক, হয়তো তুমি ইউ আর গিভিং এভরিথিং ফর দ্য কন্টেন্ট, তোমার যা যা রয়েছে, বাট তোমার যে কোনো বইয়ের ক্ষেত্রেও হোক, মানে পড়াশোনার ক্ষেত্রেও হোক, তোমাকে এমন একটা কিছু প্রোভাইড করতে হবে যাতে মানুষ এঙ্গেজড হয়। এঙ্গেজমেন্ট না বাড়লে বা না হলে সমস্যা। তো হুক, প্রথম 2 লাইন বা 3 লাইন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এমন কিছু বলতে হবে যাতে সে বাকি লেখাটা পড়তে বাধ্য হয়। থার্ড পয়েন্ট কি, উইদাউট আ ক্লিয়ার স্ক্রিপ্ট ইউর মেসেজ গট গেটস লস্ট ইন দ্য নয়েজ। কারণ প্রচুর লোক লিখছে, যত দিন যাচ্ছে লেখার পরিমাণ, ভিডিওর পরিমাণ, কন্টেন্টের পরিমাণ বেড়েই চলেছে। তাহলে তুমি নিজেকে কি করে আলাদা করবে এর থেকে, যার জন্য তোমার কন্টেন্টটা উইদাউট এনি পেড ক্যাম্পেইন, তোমার কন্টেন্টটা, বা পেড ক্যাম্পেইন হলেও অনেকে ইগনোর করে চলে যায়। আমাদের কাছে তো পেড কন্টেন্ট তো আসে, আমরা যখন রিল দেখি বা আমরা ফেসবুক স্ক্রল করি, স্পন্সার্ড লেখা বহু জিনিসপত্র আসে, সব কি পড়ি, বাট কিছু তো পড়ি। তো সেক্ষেত্রেও আমাদের এমন একটা কিছু হুক থাকা দরকার যেখানে আমাদের একটা মানে কি বলবো, আমি ইচ্ছে থাকবে যে আমি পড়ি বিষয়টা, দেখি না পড়ে, তারপর আমি সেই কন্টেন্ট আমাকে কিছু প্রোভাইড করলো কি না করলো সেটা আলাদা কথা, বাট আমরা যেন পড়ি সেটা। তো এটা হলো ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং, দুটোই অলমোস্ট সেম থিং। কারণ সোশ্যাল মিডিয়া হোক বা ওয়েব কন্টেন্ট রাইটিং হোক, যে কোনো কিছু আমরা যখন সার্চ করি বা পড়ি, সেগুলোর জন্য আমাদের এই জিনিসটা সব থেকে মেন ইস্যু, যে আমাদের যেন প্রথম 3টে লাইন করে বাকিটা পড়ার ইচ্ছে হয়। আর রিলস এর যুগ, আগেকার দিনে আমি যখন গল্প লিখতাম, হয়তো 3500 4000 শব্দের গল্পতেও দেখতাম বহু রিয়াকশন পড়ছে, এখন আর পড়ে না। তার কারণ মানুষের ধৈর্য আস্তে আস্তে কমছে। ধৈর্য কখন থাকবে, যখন তুমি তাকে ধরে রাখতে পারবে। আচ্ছা, অনেকেই ভাবে আমার ফেসবুকে হয়তো লোকে অ্যাংরি রিয়াকশন দিয়েছে বা আমার অত ফলোয়ার্স নেই। আমি দেখেছি 300 ফলোয়ার্স, কোন পোস্টে 3000 রিয়াকশন পড়ে গেছে। তাহলে অ্যালগোরিদম তোমার শত্রু নয়, তোমার হুক কাজে লাগছে না। এবার রোজ তুমি কিছু না কিছু লিখে যাচ্ছ, এটা কিন্তু তোমার রিচ বাড়াবে না। তুমি যদি রোজ কিছু না কিছু লিখে যাও, অ্যাকচুয়ালি এটা রিচ কমিয়ে দেয়। কারণ আমি যদি বারবার দেখি একটা লোকেরই লেখা আমার ফিডে আসছে, আমি তাকে আনফলো করে দেবো। এবং যে লেখা আমার ভালো লাগছে না, যদি লাগে অবভিয়াসলি ফলো করবো এবং সি ফার্স্ট করবো। তো হ্যাঁ, অবভিয়াসলি একটা মানে কি বলবো, এটা কনসিস্টেন্সি মেনটেন করা একটা প্রয়োজনীয়। কিন্তু আমি প্রচুর পোস্ট করলাম, প্রচুর কন্টেন্ট ক্রিয়েট করলাম। আমি আবার একদম আমার পরিচিত উদাহরণ দিই, দ্য বঙ্গাই কিরণ। ও বারবারই বলে আমি দেরি হয়ে যাচ্ছে করতে। বা ধরা যাক ধুরন্ধরের কথা বলি, অর্জুন রামপালকে বেশি সিনেমায় দেখা যায় না। বহু অ্যাক্টরস বা অ্যাক্ট্রেস রয়েছেন যারা হয়তো বছরে 6-7টা সিনেমা করেন, তাদের সবকটা সিনেমা হিট হয় না। আজকে একটা পোস্ট দেখলাম আমি, যে দ্য গাই রিটার্ন ফর আ ডিকেড, কিল ইট অ্যান্ড ওয়েন্ট। তো অর্জুন রামপাল কিন্তু ধুরন্ধরেও যেরকম হিট হয়েছিল, আবার সেই আমাদের ছোটবেলার সিনেমা, নামটা কি ছিল, শাহরুখ খানের, দীপিকা পাডুকোনের ডেবিউ, কেউ একটা নামটা বলো দেখি। এক্স্যাক্টলি, ওম শান্তি ওম। ওখানেও নেগেটিভ রোল করেছেন। মাঝখানেও বোধহয় কোনো একটা সিনেমা করেছিল, আমি খুব একটা বলিউড মুভি দেখি না, বাট যখনই আসে হি কিলড ইট। তো রেগুলার বেসিসে পোস্ট করাটার থেকে বড় ইস্যু হলো যে তুমি কি পোস্ট করছো সেটা কতটা অ্যাট্রাক্ট করছে। আচ্ছা, ক্ল্যারিটি থাকা প্রচন্ড প্রয়োজন। যদি তোমার
স্টোরি টেলিং এ তুমি যেটা বলছো তার শব্দ গঠন বা শব্দ চয়ন বা বাক্য গঠন যদি ঠিকঠাক না হয় তখন একটা সমস্যা দেখা দেয়। যে মানে ধরো খুবই ভালো ইনফরমেশন দিয়েছো, এন্টারটেইন করেছো বা ইনফরমেশন দিয়েছো, বাট বাক্য গঠনে আমি সবসময় বলি যে যদি প্যারা ব্রেক করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা টোটাল যদি ধরো একটা পুরো বড় লেখা, ধরা যাক আমি 700 শব্দের ভাবছি, তাতে কোনো প্যারাগ্রাফ ব্রেক নেই, মানুষকে নিঃশ্বাস নিতে দিতে হয়। যে কোনো লেখার ক্ষেত্রে আমি বারবার বলি যে মানুষ যদি নিঃশ্বাস নেওয়ার জায়গা না পায়, ওই যে ছোট্ট একটু আমরা সোশ্যাল মিডিয়াতে একটা পজ দিই, মানে একটা প্যারা ব্রেক করি, ওখানে না মানুষ নিঃশ্বাস নেওয়ার জায়গা পায়, মানে ক্লস্ট্রোফোবিয়া থেকে বেরোতে হয়। আমি টানা পড়ে যাচ্ছি বা টানা দেখে যাচ্ছি, হই চলেছে একই জিনিস। মানে যেখানে আমাদের 90s কমিক রিলিফ থাকতো, যেগুলো একটুখানি আরোপিত মনে হতো আমার, এখন কমিক রিলিফ অনেকটা। আবার আমি এই ধুরন্ধর এড়িয়ে দেবো, এই জানো জামিলি যে ক্যারেক্টারটা, যে দুর্দান্ত কমিক রিলিফ দিয়েছে অসম্ভব ভায়োলেন্স, পলিটিক্স ইত্যাদির মাঝে, কিন্তু সেটা এত সাটল ছিল যে আমরা সেই জায়গাটা নিঃশ্বাস ফেলার সময় পেয়েছি। তো এইটা হলো কি স্টোরি টেলিং এর আরেকটা বড় উদাহরণ, যে আমি যেন নিঃশ্বাস নেওয়ার সময় পাই, আমার রিডাররা যেন নিঃশ্বাস নিতে পায়। তো সেরকম ভাবে এটার জন্য আমি একটা সাজেশন দিতে পারি। তোমার যদি মনে হয় যে এরপর তোমার নিজে যখন লিখছো তোমার নিঃশ্বাস নেওয়ার জায়গার প্রয়োজন পড়ছে লেখার সময়, তাহলে ভেবে রাখো যে তোমার রিডারেরও নিঃশ্বাস নেওয়ার প্রয়োজনীয়তা আছে। ব্রেক দ্য প্যারা। এবার লাস্ট পয়েন্ট, যেটা অ্যালগোরিদমকে ব্লেম করে লাভ নেই, নেক্সট আসি। কি করে ধুরন্ধর কি শুধু অ্যাকশন, থ্রিলার, মিস্ট্রি এইগুলোর জন্য হিট হলো? না, ধুরন্ধরের স্টোরি যেটা বিল্ড আপ হয়েছিল সেগুলো তো যতই যা বলুক অলমোস্ট অধিকাংশ সত্যি ঘটনা। প্রত্যেকটাকে আদিত্য ধর কানেক্ট করেছে এমন ভাবে স্টোরি টেলিং এ যে সেটা ফিকশনাল, বাট আমরা রিলেট করতে পারছি। এবং আরেকটা জিনিস বলে রাখি, নিউজ ফলো করা, যে কোনো নিউজ, সে ইংলিশে তুমি লেখো বা বাংলায় লেখো, নিউজ ফলো করা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, এই মুহূর্তে আগের ধুরন্ধর বাদ দাও, আগের মাস অব্দি বা 1.5 মাস আগে অব্দি সব থেকে বেশি চর্চিত জিনিস সোশ্যাল মিডিয়ায় কি ছিল? হ্যাঁ, ও পলিটিক্যাল বলছি না, আমি এন্টারটেনমেন্টের কথা বলছি, ওটার কথা তুলোই না এখানে। আচ্ছা, খেলা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, তো সবাই আমরা মানে উন্নত ছিলাম যে খেলা নিয়ে। এই মুহূর্তে আইপিএল আসছে, বাট আইপিএল কি পুরোপুরি হাইপটা কে কেটে দিল? ধুরন্ধর। এবার একটা ছোট্ট নিউজ বলি, তোমরা কি জানো আদিত্য ধর যিনি এই সিনেমার ডিরেক্টর, তিনি একজন প্রচন্ড প্যাশনেট ক্রিকেটার ছিলেন, এবং 2002 সালে উনি ওয়ার্ল্ড কাপ আন্ডার-19 এর জন্য সিলেক্টেড হয়েছিলেন, মানে সিলেক্টেড হওয়ার কথা ছিল। তারপর বিভিন্ন, যেটা ইন্ডিয়ান পলিটিক্সে হয়, খেলার ক্ষেত্রে তো প্রচন্ড পরিমাণে হয়, উনি বাদ চলে যান। তো দ্যাটস আ রিভেঞ্জ অ্যাজ ওয়েল, যেটা ধুরন্ধরের নাম, ধুরন্ধর 2 এর নাম ধুরন্ধর দ্য রিভেঞ্জ। তো অ্যাকচুয়ালি উনি নিজের লাইফে না চেয়েও একটা অদ্ভুত ভাবে উনি রিভেঞ্জ নিলেন, যে ওনার সিনেমা যে প্যাশনের জায়গাটা ছিল সেখান থেকে সরিয়ে দিয়ে সেটা নিয়ে সব থেকে বেশি হাইপ। আচ্ছা, আদিত্য ধরের এর আগের মুভিটার নাম কেউ জানো? তো ফলো করো। উড়ি অ্যাটাক নিয়ে যে সিনেমাটা হয়েছিল, ভিকি কৌশল, যতদূর আমি দেখিনি মুভিটা, ভিকি কৌশল ছিল হিরো। হ্যাঁ, ওই বইটা খুব ভালো হয়েছে, ওটা দেখেছি। হ্যাঁ, তখনও কিন্তু তুমি নামটা জানতে না। তো এই যে বিষয়টা, যে আর প্রথম কথা, সিনেমাটার প্রত্যেকটা ডিটেইলিং, আমার একটা সিন মনে আছে যারা দেখেছো, যে যখন হামজা আলী মাজারি যে মেইন ক্যারেক্টার, তার নিজেরই একজন পরিবারের লোকের সঙ্গে একটা ফাইট হচ্ছে,
হামজা আলী মাজারির যে ওয়াইফ আলিনা বোধহয় নাম, তো একটা ছোট্ট ডিটেলিং দেখেছিল রণবীর সিং এর কানে একটা রক্তের দাগ ছিল, যেখানে পুরোটা বোঝা যাচ্ছিল বা কেউ বুঝতে পারিনি এত ওখানকার ধুরন্ধরেরা, কিন্তু ওই যে ডিটেলিংটা, যে একটা রক্তের যে ফোঁটা, এই ডিটেলিং। তো যখন আমরা কিছু লিখবো, আমরা লিখবো গল্পের ছলেই, কিন্তু ডিটেলিং যদি মিস হয়ে যায় তাহলে মানুষের একটা টাইমের পর গিয়ে না ভরসা উঠে যায় যে এর পুরো প্রপার ডিটেলিং হয়নি। এরকম নয়, দিস ইজ আ ফিকশনাল মুভি, এমন কিচ্ছু নয়, এবং অবভিয়াসলি হওয়ার কথাও নয়। যদি আমরা ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের সব কথা সিনেমায় দেখিয়ে দিই তাহলে তো সেটা আমাদের জন্য থ্রেট। বাট যেগুলো অলরেডি হয়ে গেছে সেটাকে ফিকশনাল এতে এবং ডিটেলিং এর সঙ্গে দেখানো খুব জরুরি। তো এবং তাতে কি হয়, একটা প্রাণবন্ত বিষয় হয়। যে আমি একটা জায়গায় পড়াশোনা করেছিলাম আমার একটা সময়, হিপনোটিজম বিষয়টা, যে এখানে কেউ ফেলুদা পড়েছো কিনা জানি না, ফেলুদা বা সত্যজিৎ রায়ের গল্প পড়েছো কিনা জানি না, বহু গল্পে হিপনোটিজমের কথা রয়েছে। সোনার কেল্লা মুভিটা একটা অন্যতম হিপনোটিজম নিয়ে। তো আমি পড়ছিলাম যে সত্যি কি হিপনোটিজম হয়, তো সেখানে একটা জায়গায় একটা আর্টিকেল দেখছিলাম যে অ্যাকচুয়ালি হিপনোটিজম হয়, যেটা দেখায় সিনেমায় গল্পে সেটা হয় কিনা সেটা তিনি বলেননি যে এরকম হতে পারে কিনা, আমরাও সেটা নিয়ে আলোচনা করবো না। বাট আমরা যখন একটা মুভি দেখি বা সিরিজ দেখি, আচ্ছা এখানে স্ট্রেঞ্জার থিংস কারা কারা দেখেছে? শুনেছি কিন্তু দেখিনি স্যার। আচ্ছা, ডার্ক? আচ্ছা বাদ দি, পঞ্চায়েত? হ্যাঁ একদম। হ্যাঁ দেখেছি। পঞ্চায়েত, ফ্যামিলি ম্যান, আমি ইন্ডিয়ানেতে আসি। এগুলোতে যখন আমরা দেখতে শুরু করি একটা টাইমে মনে হয় না যে আমরা ওইটা কানেক্টেড এই কি বলে ক্যারেক্টার গুলোর সঙ্গে? আমরা ভাবা বন্ধ করে দিই যে এরা অ্যাক্টার্স। গেম অফ থ্রোনস এর একটা ক্যারেক্টার রয়েছে ভিলেন, তার নাম জফরে। আমার কি বলে এক্সাক্ট মানে অ্যাক্টারের নাম মনে থাকে না। জফরে বলে একটা ক্যারেক্টার আছে, যে ইনি যার রাইটার গেম অফ থ্রোনস এর, জর্জ আর মার্টিন, উনি বলেছিলেন কংগ্রাচুলেশন, ইউ আর দ্য মোস্ট হেটেড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। তার মানে কি? এবং ব্রেকিং ব্যাড বলে আরেকটা সিরিজ আছে, যেখানে ওয়াল্টার হোয়াইট যিনি মেন ক্যারেক্টার, তার ওয়াইফ, আমার তার ক্যারেক্টারটার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, তাকে এই সিরিজটার পর সব থেকে বেশি ডেথ থ্রেট দেওয়া হয়েছিল। তার মানে কি, মানুষ যেহেতু সে একজন অ্যান্টাগনিস্ট, এতটাই রিলেট করে ফেলছে ক্যারেক্টারটার সঙ্গে যে তাকে সত্যিকারের ঘৃণা করছে। আমরেশ পুরীকে কেউই পছন্দ করে না যেহেতু সে ভিলেন। প্রেম চোপড়া, তারপর আরো প্রচুর নাম নিতে পারি, যাদেরকে আমরা দেখেই আমাদের রাগ হয়ে যায় বা আমরা পছন্দ করি না। তারা অ্যাকচুয়াল কি হয়, আমি সিংঘামের যে ভিলেন, উনি ভীষণ ভালো মানুষ একজন ব্যক্তিগতভাবে। প্রেম চোপড়াকে নিয়েও সারা বলিউড ইন্ডাস্ট্রি বলেছে যে এরকম মানুষ পাওয়া যায় না, কিন্তু আমরা তাদেরকে অত অ্যাকসেপ্ট করতে পারি না যতটা আমরা এতে পারি, কি বলে যারা পজিটিভ ক্যারেক্টার অলওয়েজ প্লে করে তাদের পারি। তো তাহলে এই যে এটাকে একটা কাইন্ড অফ হিপনোটিজম বলতে পারো। তো তাহলে তোমাকে এমন ভাবেই কোনো ক্যারেক্টার বা কোনো ডিটেলিং বা যে কোনো কন্টেন্ট লিখতে হবে যেন মানুষ সেই কন্টেন্ট পড়ার সময় যে ডিটেলিং রয়েছে বা যে কন্টেন্ট রয়েছে, সেটা অ্যাডভার্টাইজমেন্ট হোক বা যাই হোক, তার সঙ্গে নিজেকে রিলেট করতে পারে। ধরো কেউ চাকরি পাচ্ছে না, সেখানে একজন এমন কোনো একটা ভিডিও দেখলো যেখানে কেউ এসে বলছে যে আমি চাকরি পাচ্ছি না। আমি আর একটা খুব সহজ উদাহরণ দিতে পারি। লোন নিয়ে যারা ডিফল্টার হয়, মাঝে মাঝে আমার কাছে আসে, যে একজন বলছে যে আমি লোন নিয়েছিলাম, আমি টাকা দিতে পারছি না, আমার খুব খারাপ অবস্থা, বা আমি লোন নিতে চাই, আমার এখন খুব টাকার দরকার। তো যে মুহূর্তে যাদের দরকার বা যারা দিতে পারছে না, তারা সেই মুহূর্তে ওই ক্যারেক্টারটার সঙ্গে রিলেট করে ফেলে এবং সে ওই অ্যাডভার্টাইজমেন্ট বা ওই কন্টেন্টটাতে ক্লিক করে ফেলে এবং সেই প্রোডাক্ট বা সার্ভিসে সে চলে যায়। এটা কোনো ভুল বিষয় নয় কিন্তু, বাট কন্টেন্ট তোমার এরকমই হতে হবে যেখানে সে অ্যাক্টিং এর থেকে বেশি কন্টেন্ট, যেটা স্ক্রিপ্ট, সেটার সঙ্গে যাতে তুমি রিলেট করতে পারো। এখানে এই ছবিটাতে দেখছি যে রণবীর সিং এর চোখ থেকে জল বেরোচ্ছে। যারা দেখেছে মুভিটা, এটা এতটাই ইমোশনাল একটা সিনের জায়গা যে প্রত্যেকেই হয়তো সেই ইমোশনাল জায়গাটাকে
ধরতে পেরেছে, মানে সে রিয়ালাইজ করেছে। হাচি বলে একটা সিনেমা রয়েছে, হাচি, ইংলিশ মুভি, একটা কুকুরকে নিয়ে তৈরি সিনেমা। তো আমার বহু বন্ধুরা বলেছিল যে এবং ট্রু স্টোরির ওপর করে আমি সবসময়, আজকে যেহেতু সিনেমা নিয়ে আমি একটু সিনেমার দিতে থাকবো, মানে রেফারেন্স দিতে থাকবো। হাচি, এই সিনেমাটার গল্পটা অনেকেই জানে, যে একটা কুকুরকে একটা প্রফেসর অ্যাডাপ্ট করেছিল। তারপর সে একজন পিয়ানিস্ট ছিল। সে যখন এতে যায়, কি বলে, মানে অ্যাডাপ্ট করার পর সে বহু খুঁজেও ছিল আসল মালিককে, কিন্তু তারপর যেহেতু পায়নি, সে তার একটা বন্ডিং তৈরি হয়ে যায় কুকুরটার সঙ্গে, এবং কুকুরটা এতটাই মালিকের ভক্ত হয়ে যায়, যখন মালিক স্টেশনে করে তার কর্মস্থলে যায়, কুকুরটাকে সেই স্টেশনে ওয়েট করে। তার মালিক ফেরে, সমস্ত কাজ সেরে সারাদিনের ক্লাস নিয়ে আবার তার সঙ্গে বাড়িতে ফেরে। যতক্ষণ তার মালিক এই কাজের সময় থাকে, হাচি বসে থাকে ওখানে এবং তার সঙ্গে ফেরে। এবার একদিন কি হয়, ক্লাস চলাকালীন এই প্রফেসরের হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় এবং উনি মারা যান। এই কুকুরটা হাঁচি ওয়েট করছিল তার মালিকের জন্য, কিন্তু তার মালিক সেদিন ফেরেনি। হাঁচি একটা কুকুর, তার সেই ব্রেন নেই, সে বুঝতে পারে যে কেউ মারা গেছে বা ইত্যাদি। হাঁচি 7 বছর সেই স্টেশনে অপেক্ষা করে তার মালিকের, এবং তারপর বার্ধক্যজনিত কারণে, এবং তাকে বহু লোক খাবার দাবার ইত্যাদি সবকিছু দেয়, কিন্তু আর তারও 7 বছর পরে সে বার্ধক্যজনিত কারণে মারা যায়। এটা সত্যি ঘটনা, পারলে সিনেমাটা দেখো। এবার এই সিনেমাটার গল্পটা আমি অনেকদিন ধরে জানি তো, এবং সব বন্ধুরা বলেছে প্রচন্ড ইমোশনাল, কান্না পাবে দেখিস না, এবং আমি একটু ইমোশনাল লেসি বলতে পারো এই সমস্ত বিষয়ে, বা একটা চ্যালেঞ্জ দিয়ে ফেললে যে আমি সিনেমাটা দেখে কাঁদবো না। আমি অ্যাজ এ ডগ লাভার, আমার নিজেরও একটা পেট রয়েছে, বাট যে মুহূর্তে আমি সিনেমাটা দেখি, পুরো গল্পটা জানা সত্ত্বেও আমি কাঁদতে বাধ্য হই। তার কারণ তার স্ক্রিপ্টিং এমন ভাবেই হয়েছিল, আই ওয়াজ হিপনোটাইজড। আমি সেই মুহূর্তে হাতির ফিলিং এর সঙ্গে নিজেকে রিলেট করতে পারছিলাম। এটাকেই বলা হয় ইনসেন্ট ডিটেলিং। তো ডিটেলিং এমনটাই হতে হবে কন্টেন্টের, যে যেখানে মানুষকে তুমি হিপনোটাইজ করতে পারো। নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এবার আসছে অ্যাকচুয়ালি লেসন। হুক, ধুরন্ধরের যেটা ফার্স্ট ছিল, আন্ধি বনকর আয়া হু, এরকম একটা কোন একটা গান ছিল, সবাই তোমরা রিলসে দেখেছো, যারা সিনেমাটা দেখোনি তারাও দেখেছো। তো যে কোনো হিট মুভির শুরুটায় হিরোইক এন্ট্রি, সে হিরো হোক ভিলেন হোক যাই হোক, এন্ট্রি বা স্টোরির শুরু এমন হতে হবে যে যেটাতে আমার হুকটা কাজে আসে। বাঁদিকে কি লেখা, ধরা যাক আমি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, তোমার কেউ একটা বিজনেস করছে, তুমি লিখলে হিয়ার আর দ্য 5 টিপস ফর রাইটিং বেটার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। কি হবে, এরকম দেখে দেখে লোকজন বোর হয়ে গেছে, সবাই টিপস দিচ্ছে। কিন্তু তুমি যদি এরকম লেখো, আমি একটা ভুল করেছিলাম যেটা আমি আর 6 মাস আমাকে পিছিয়ে দিল, আর আমি সেই ভুল করি না, তোমার মাথায় একটা ক্লিক করবে যে আচ্ছা তাহলে কি ভুল করতো। বোঝাতে পারছি বিষয়টা? তুমি কিন্তু দুটো কন্টেন্টেই সেম জিনিস প্রোভাইড করছো, তুমি এখানেও টিপস দিচ্ছ, ডান দিকেও টিপস দিচ্ছ, বাঁ দিকেও টিপস দিচ্ছ, বাট দুটোই তোমার কাজে লাগবে। কিন্তু বাঁ দিকের টিপস হিউম্যান সাইকোলজিতে তুমি বলবে আমি এরকম অসংখ্য টিপস পড়েছি, হয়তো সেই অসংখ্য টিপসের মধ্যে কিছু টিপস অ্যাকচুয়ালি তোমার প্রয়োজনীয় ছিল, ডান দিকের টিপস হয়তো তোমার কাজেও লাগবে না, বাট তুমি যখন কন্টেন্ট লিখছো, তোমার ডান দিকের কন্টেন্টের যে এটা তোমার কাছে কাজে আসবে। ফার্স্ট বলে এখানে এখন অব্দি কারোর কোনো প্রশ্ন যদি থাকে? নেই। যেটা লেখা, ইউর ফার্স্ট লাইন মাস্ট স্টপ দ্য স্ক্রল। আমরা স্ক্রল করি সারাদিন, ফেসবুক ল্যাপটপে হোক বা ফোনে হোক স্ক্রল করি, আমরা থামি বা ভাইরাল সেই পোস্টই হয় যখন আমার ফার্স্ট লাইন আমাকে আটকে দেয়। Lesson 2, curiosity is the engine of the engagement. First point, the open loop. Open loop কি?
একটা লাইন পড়ার পর তোমার মনে হলো এরপর কি লিখতে পারে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা, এমন একটা কোনো কিছু তো লিখেছে বা এমন কোনো কিছু তো একটা করেছে যে আমাকে জানতে হবে। হয়তো কোনো কাজেও এলো না তোমার। তারপর ধরো নেক্সট হলো ভাইরাল ডায়লগ। এমন কিছু ডায়লগ ধরো আজকের যে ক্লাসটা আমি এমনি নর্মালি নিতে পারতাম, তাহলে যতজন লোক জয়েন করতো বা ইন্টারেস্ট দেখাতো, যেহেতু ধুরন্ধর 2 এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে তোমাদের মাথায় একটা এলো যে পড়াবে তো কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং, এর সঙ্গে ধুরন্ধর 2 এর কি সম্পর্ক? বা যে প্রচুর মার্কেটিং এজেন্সি যেগুলো বলছে, যেগুলো বড় বড় ব্র্যান্ড, তারা ধুরন্ধরের কেন ইউজ করছে? আজকে আমুল হোক বা যে কোনো এ হোক, তাদের কি প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন। দিস ইজ কন্টেন্ট মার্কেটিং। তুমি যখনই কিছু লিখতে বসবে তখন তোমার প্রয়োজন হবে এমন কিছু ডায়লগ দেওয়া, যারা ধুরন্ধর দেখেছে তারা জানে ঘর কি আজ নেই আই তুঝে। এই ডায়লগটা প্রচন্ড একটা ইমোশনাল জায়গা ছিল এবং ভাইরাল মোমেন্ট ছিল, যেটা এই মুভিটার এমন একটা টুইস্ট আনে যেখান থেকে তুমি আর এই সিনেমাটা দেখা থামতে পারবে না। তুমি সিনেমার বা পলিটিক্যাল হোক, ভায়োলেন্স হোক বা যে কোনো ধরনের হোক, তুমি এটা থেকে বেরোতে পারবে না। ধ্রুব লাঠি বলে একজন কি বলে ইউটিউবার রয়েছেন, খুব বিখ্যাত। উনি প্রত্যেকটা এই ধরনের যে জিনিস বিখ্যাত হয় কিছুটা, তার এগেনস্টে মানে স্রোতের বিপরীতে কথা বলা এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। দেখা যায় যখনই কেউ এরকম ধরনের যারা একটু ফেমাস, তারা স্রোতের বিপরীতে কথা বলে, সঙ্গে সঙ্গে সেটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তো এই জায়গাটাও আমি যেহেতু বলছি, আমি স্পয়লার দেবো না মুভিটার, এই জায়গাটাও এরকমই একটা জায়গা ছিল, একটা পয়েন্ট ছিল যেখান থেকে যারা এই সিনেমাটাকে পছন্দ করবে না তারাও দেখতে বাধ্য হবে যে এরপর কি হচ্ছে, কিউরিওসিটি। তো তোমার কন্টেন্টেও সেটা যত ইনফরমেটিভ হোক, কোনো রকম জাস্ট এই টিপসই দেওয়া হোক, বাট সেটার মধ্যে একটা থ্রিল থাকে, একটা সাসপেন্স থাকে। কেন? তোমাকে জানি যাতে তোমার কন্টেন্টটা শেষ অব্দি পড়ে। অবভিয়াসলি ইনফরমেশন তো থাকবেই, এবং আমরা সবসময় চেষ্টা করবো যে এমন কোনো কন্টেন্ট না লেখার যেটা মানুষকে মিসগাইড করে। কিন্তু আমি তার লিখবো এমন ভাবে যাতে প্রথম লাইনে যেরকম হুক, দাবাতে 3টে জিনিস বলা হয়। আমি আই এম ভেরি মাচ চেস এনথুজিয়াস্টিক এবং আমি চেস ভালোবাসি। এখানে কেউ আছে যারা চেস খেলে বা খেলতে ভালোবাসে বা চেস নিয়ে ইন্টারেস্টেড? আচ্ছা, চেসের 3টে পার্ট থাকে একটা খেলায়, একটু 3টে পার্ট যদি বলো। যে হ্যান্ড রেস করলে প্লিজ। কি লোকজন হ্যান্ড রেস করছে বলছেন, আমি দেখতেও পাচ্ছি না, আমি এখন স্লাইড থেকে সরতে চাই না কারণ আজকে লেখার আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। চেসের 3টে পার্ট থাকে, এক হলো ওপেনিং, আরেকটা হলো মিডল গেম, আরেকটা হলো এন্ড গেম। ওপেনিং যদি তুমি ভুল করো, তুমি ফার্স্টে গেম হেরে গেলে। তাহলে হুক যেটা আমার সেটা ওপেনিং। মিডল গেমটা একটু বোরিং হয়, তার কারণ সেখানে বারবার চেষ্টা চলতে থাকে যে কি করে আমি জিতবো এবং কি করে আমি সবকিছু আমি সেফ রাখবো, সবকিছু আমার কোনো থ্রেট থাকবে না, কি করে আমি ওপেন করবো, কোনো একটা পাথ রেডি করব, কোনো একটা ফাইল আমার জন্য ওপেন হবে, বিভিন্ন দিক থাকে। এবং লাস্টে আসি এন্ড গেম, দ্যাট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। আমি এখনো খুব উইক এন্ড গেমে। কেউ যদি এখানে থাকো, আমাকে একটুখানি এন্ড গেমটা একটু ভালো করে প্র্যাকটিস করিয়ে দিও। তো এন্ড গেম হলো যে আমার লাস্ট লাইন অব্দি পড়াতে হবে। তুমি ওপেনিং দুর্দান্ত করলে, হুক তোমার ভালো থাকলো, তোমার মাঝখানে মিডল গেমে তোমার কন্টেন্টে দারুণ ইনফরমেশন থাকলো, কিন্তু লাস্টে গিয়ে যদি তোমার এন্ড গেম ঠিক না থাকে, সে তোমার ওই কন্টেন্টটা হয়তো পড়ে গেল, কিন্তু তোমার নেক্সট কন্টেন্টটা সে পড়তে চাইবে না। তার কারণ মনে হয় দূর, শেষ অব্দি তো আমি কিছু পেলাম না। তো তোমার 3টে পার্টি, এটাকে একদম চেসের মতনই ভাবো কন্টেন্ট রাইটিংটাকে, যে তোমার ওপেনিং, মিডল গেম, এন্ড গেম 3টেই যেন পারফেক্ট হয় এবং 3 ধরনের হয়। ওপেনিং এরকম হবে যেটা কিউরিওসিটি তৈরি করবে, মিডল গেম এরকম হবে যেখানে তোমার অ্যাকচুয়াল যে ইনফরমেশনটা দেওয়ার বা যে বক্তব্যটা তোমার বলার সেটা হবে, আর এন্ড গেম এরকম হবে যাতে তোমার নেক্সট পার্টটা পাওয়ার জন্য যেন মানুষ উতলা থাকে। মার্ভেল ফ্যান এনিওয়ান হিয়ার?
মার্ভেল, অ্যাভেঞ্জার, মার্ভেল, কেউ নেই? আচ্ছা, হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছি যে আমরা তো মানে বিগিনার, মানে এগুলোতে তো কিছুই জানি না, তো হুক বা মিডিল বা মানে এন্ডিং, মানে যে রাইটিং গুলো ওগুলোকে কিভাবে এনগেজিং করতে হবে, তার কি কোনো নিয়ম বা ফর্মুলা আছে যেগুলো আমাদের লিখতে বা ওটাকে ফর্মুলা নেই, এনগেজিং করতে এক্সাম্পল সুবিধা আছে। হয়? ফর্মুলা নেই, এক্সাম্পল আছে। এগুলো কোনো পোস্ট কেউ লেখার আগে ভাবতে পারে না যেটা ভাইরাল হবে। ফর্মুলা নেই। না, ভাইরালের জন্য না, যদি আমি এটাকে আরো বেটার বানাতে চাই তার জন্য কি কি জিনিস মেনটেন করতে হবে বা আমাদের হেল্পফুল কিছু যদি ব্যাপার থাকে যেগুলো আমরা লিখতে সুবিধা হবে। আমি এক্সাম্পল, দরকার নেই, আমাকে এক্সাম্পল দিতে হবে। দেখো, আমি কোনোভাবেই ক্রিয়েটিভিটি, শুনছি। হ্যাঁ ক্রিয়েটিভিটি আমি তোমাকে কোনোভাবে শেখাতে পারবো না। কেউ কি নিয়ম ইউজ করতে হয় সেইগুলো শেখানো যায়, বাট তোমার আঁকা আলটিমেটলি তোমার ব্রেন থেকে বেরোবে। একাডেমিক কন্টেন্ট রাইটিং নিয়ম, তোমাকে নিয়ম ফলো করতে হবে। এসইও কন্টেন্ট রাইটিং তোমাকে নিয়ম ফলো করতে হবে। বাট ক্রিয়েটিভ বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং, ইটস অল অ্যাবাউট ইউর ক্রিয়েটিভিটি। হ্যাঁ, তার কিছু কি বলবো, এই যেগুলো আমি বলছি এই ধরনের জিনিসপত্র ফলো করতে হবে। আলটিমেটলি তোমার কোন কন্টেন্ট ভাইরাল হবে বা কোন কন্টেন্ট তোমাকে দুর্দান্ত এ দেবে সেটা তোমার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। এই আমি তোমাকে গল্প লেখা শেখাতে পারি কোনোদিন? তোমাকে উপন্যাস লেখা শেখাতে পারি না। আমি তোমাকে কি বলতে পারি যে এই ফর্মুলা গুলো তুমি যদি মেনটেন করো, এরপর বাকিটা আসে তোমার ক্রিয়েটিভিটির উপর। এর জন্য এক্সাম্পল দেওয়ার জন্য আজকে ধুরন্ধরের কথা বলা। এই ক্রিয়েটিভিটি, তুমি যদি ক্রিয়েটিভ পার্টে চাও তাহলে এটা তোমাকে ব্রেন খাটাতে হবে। আমি তোমাকে এই জিনিসগুলো বলতে পারি যে এইগুলো ফলো করলে একদিন না একদিন তো তুমি সাকসেস পাবে। হ্যাঁ, অবভিয়াসলি এটা ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে চলে। আমি বেশ কিছু পেজ দেখেছি, তারা কি করে, মানে এগুলো ক্রিয়েটিভ পার্টের মধ্যেই পড়ে। 2 লাইন লিখে তারপরে একটা ওয়ার্ডের মাঝখানে সে জাস্ট সিমোর বলে ছেড়ে দেয়। সিমোরটা ইংলিশে লেখা, অ্যাকচুয়ালি ওটা ফেসবুকের যে সিমোর অপশন সেটা নয়। তুমি সিমোরে ক্লিক করতে চাইলে প্রথম 2 লাইন এমন হুক আছে যে তোমার সিমোরে ক্লিক করতে ইচ্ছে করবে। এবার যে মুহূর্তে সেই সিমোরটা ফেসবুকের দেওয়া বাটন নয়, কি হবে, সিমোরে ক্লিক করলে কমেন্ট বক্সটা ওপেন হয়ে যায়। সেখানে দেখা যাবে সে একটা লিঙ্ক দিয়েছে কোনো একটা ওয়েবসাইটের বা তার ব্লগের, এবং তুমি বুঝতে পারছো এখানে বাকিটা লেখা রয়েছে। তাহলে তুমি সেখানে চলে গেলে, সেটার এঙ্গেজমেন্ট বাড়লো। এবার এটা তো কারোর মাথা থেকে একটা বেরিয়েছে। তো এগুলোই হলো ক্রিয়েটিভিটি। এগুলো আমি তোমাকে এক্সাম্পল দিতে পারি, বাট এগুলো তোমাকেই ভাবতে হবে এবং একটু প্র্যাকটিস করলে, যেটা ঋত্বিক ঘটকের বিখ্যাত ডায়লগ, ভাবা প্র্যাকটিস করো, ভাবো চলে আসবে নিজে থেকে। নেক্সট স্লাইডে গেলাম। আচ্ছা, ফিলিংস, নট জাস্ট ইনফো। আবার ধুরন্ধরের কথা বলি। ধুরন্ধরের পুরোটাই কিন্তু জিও পলিটিক্স নিয়ে এবং স্পাই মুভির একটা বিষয়, কিন্তু প্রচুর মানে ইমোশনাল জায়গা রয়েছে, প্রচুর ভায়োলেন্স রয়েছে, অ্যাকশন রয়েছে, কিন্তু সেখানে ফ্যামিলি রয়েছে, লয়্যালটি রয়েছে। তারপর মানে কোথাও না কোথাও আমরা ভয় পাচ্ছি যে এবার যদি আমার ফেভারিট ক্যারেক্টার মরে না যায়। কোথাও বিশাল খুশি হয়েছি যে আমাদের প্রচন্ড হেট্রেড ক্যারেক্টার মারা গেছে। কোথাও রাগ হয়েছে যে এরকম হলো আমাদের সঙ্গে, বা কোথাও আশা পেয়েছি আমরা যে না, এই তো আমাদের দেশ এইবার এই করতে পারে। এই এঙ্গেজমেন্টের জন্য তোমাকে তোমার পোস্টে ইমোশন রাখতে হবে। যদি ইমোশন না থাকে তাহলে শুধু ইনফরমেশন কেউ চায় না। এই জন্যই আমি এটাকে মানে বলি, এন্টারটেনমেন্টের বাইরে গিয়ে আরেকটা জিনিস আছে, ইনফোটেনমেন্ট, যেখানে আমরা ইনফরমেশনও পাই কিন্তু তার সঙ্গে আমাদের ইমোশনও জড়িত থাকে। এই জন্য ইনফোটেনমেন্ট শব্দটা এসছে। প্যাটার্ন, যেটা তুমি জিজ্ঞেস করছিলে, হ্যাঁ ক্রিয়েটিভিটি হতে পারে না, প্যাটার্নটা আমি এটা বলছি, এক এক করে দেখতে থাকো। ফার্স্ট হলো ক্যাপচার দ্য অডিয়েন্স, হুক যেটা বললাম। ভিলেন, তুমি যা ইনফরমেশন দাও, যে কোনো কন্টেন্ট লেখো,
তার একটা ভিলেন থাকতে পারে, সেটা কোনো মানুষ না হতে পারে, সেটা কোনো সিচুয়েশন হতে পারে, সেটা কোনো আমাদের ইমোশনাল ক্রাইসিস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো শত্রুর সঙ্গে জিততে চাই। এরকম নয় যে আমরা সেটা তার কোনো মানে অবয়ব রয়েছে বা কোনো মানুষ রয়েছে বা কোনো জন্তু রয়েছে বা কিচ্ছু রয়েছে, কোনো না কোনো সিচুয়েশনের এগেনস্টে আমরা জিততে চাই। তো যেটা থেকে আমরা হিরো হব, একটা কন্টেন্ট লেখা, ধরো আমি একটা চাকরির ক্ষেত্রেই বলছি, যদি আমি একটা চাকরি নিয়ে পোস্ট দেখি, সেখানে ভিলেনকে কেউ একজন বলো যে এটা শিখলে তুমি উপার্জন করতে পারবে, সেখানে ভিলেন কে হবে সেই কন্টেন্টে? শেখার যে জিনিসটা, শিক্ষা তো তোমার ফরে ইনফরমেশনটা দিচ্ছে সে নিজে না, তোমার ভিলেন হলো এখানে বেকারত্ব। তুমি এখানে উপার্জন করতে এসছো, তোমার ভিলেন বেকারত্ব। তো তুমি যদি কাউকে এমন কিছুতে মোটিভেট করো যাতে সে একজন উপার্জন করতে পারে, তাহলে তাকে তোমার কন্টেন্ট কে পড়বে? যে একটা বড় চাকরি করছে, তাকে তুমি এই কন্টেন্ট খাওয়াতে পারবে যে তুমি এই কোর্স করলে বা এটা শিখলে চাকরি পাবে না, কারণ তার কাছে ভিলেন নেই। কে অন্তত এই ক্ষেত্রে নেই। কার ক্ষেত্রে ভিলেন রয়েছে? যার কাছে কাজ নেই, তো তার কাছে ভিলেন কে? বেকারত্ব। তো প্রত্যেকটা কন্টেন্টের ক্ষেত্রে যদি তুমি একটা ভিলেন রাখো, তাহলে তোমার কন্টেন্ট সে রিলেট করতে পারবে যার কাছে সে ভিলেন। সবসময় আমাদের কানেকশনটা এটাতেই হয়, একটা মানুষের সঙ্গে একটা কন্টেন্ট তখনই ক্রিয়েট হতে পারে। ধরো আমার এক বন্ধু ঝিলম গুপ্ত, ও সিরিয়াল নিয়ে প্রচুর ইয়ার্কি ফাজলামি করে মজার কন্টেন্ট তৈরি করে। এবার আমার মার কাছে সেই কন্টেন্টটা অতটা কি বলবো রিলেট করবে না। আমার মা সিরিয়াল দেখতে ভালোবাসে। এবার আমরা যারা বিরক্ত হই আমাদের মাদের এই অদ্ভুত ভয়ঙ্কর একটা মেয়ে হঠাৎ করে সাপ হয়ে গেল বা একটা লোক হঠাৎ করে বাঘ হয়ে গেল, এগুলো দেখলে হাসি পেলেও তো এগুলো আমাদের ভালো লাগে না, কিন্তু পছন্দ না। তুমি দেখবে বসে যে একটা লোক বাঘ হয়ে যাচ্ছে, তুমি জানো কি অদ্ভুত বিষয়পত্র হচ্ছে, তো তখন সেটাও কিন্তু তোমার কাছে আলটিমেটলি ভিলেন। সেই কন্টেন্টে যতই মজার ছলে হোক, তো একটা কনফ্লিক্ট থাকতে হবে, যে কনফ্লিক্টটাকে তুমি কাজে লাগাবে তোমার কন্টেন্টে। হুক বোঝা গেছে। আচ্ছা, পেন পয়েন্ট, এটা একটা বড় বিষয়। তোমাকে বুঝতে হবে তোমার অডিয়েন্স বা তোমার রিডার এর কষ্টটা কোথায়। প্রত্যেকটা ইস্যুতে, পৃথিবীর যাবতীয় ইস্যুতে প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও পেন পয়েন্ট থাকে। যদি সেই পেন পয়েন্টটা আমরা ধরতে না পারি, আমরা তাদের কোনোদিন সেই কন্টেন্ট, ধরো একজন মানুষ শুধু মজা, ধরো স্ট্যান্ড আপ কমেডি দেখতে ভালোবাসে, সে কেন হাসতে চাইছে? ধরো তার কাছে এমনই বন্ধু বান্ধব রয়েছে বা এমনই তার কাজের প্রেশার রয়েছে বলো বা বিভিন্ন রয়েছে, তার কাছে স্ট্যান্ড আপ কমেডিটা ম্যাটার করে না, মানে তার কোনো প্রয়োজন নেই। তাহলে কি সে কেন দেখছে? তার কাছে কোথাও গিয়ে একটু হাসির প্রয়োজন, একটু এন্টারটেনমেন্টের প্রয়োজন রয়েছে। দ্যাট ইজ দ্য পেইন পয়েন্ট অফ দ্যাট অডিয়েন্স, কোথাও না কোথাও রয়েছে। আজকে বিদ্যাস্তুতে যারাই পড়তে আসে, তাদের পেইন পয়েন্ট কোথায়? হয় তারা আপডেট করতে আসছে, নয় তারা নিজেদের জব বদলাতে আসছে, নয় তারা জব নেই তারা আসছে, তো সেটা তাদের পেইন পয়েন্ট। তো আমি যদি তার পেইন পয়েন্টকে ধরতে না পাই, তার পেইন রিলিভ আমি কি করে দেবো? তো যে কোনো কন্টেন্ট লেখার ক্ষেত্রেও আমি যদি একটা রিডারের পেইন পয়েন্ট যদি ধরতে না পারি, তাহলে মুশকিল। এবার কি, আমি পেইন পয়েন্ট ধরলাম, পেইন রিলিফ করার জন্য কি করতে হবে? আমাকে তাকে অ্যাটলিস্ট একটা সলিউশন দিতে হবে যে সে ইন্টারেস্ট পায় আমার কন্টেন্টে। ধরো তুমি পুরো সলিউশন দিলেও না, কিন্তু এমন একটা জায়গা রাখলে যে সে ভাবতে পারে যে হ্যাঁ আচ্ছা আমি একে যদি ফলো করি। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রেই, যে এখানে কেউ স্ট্যান্ড আপ কমেডি দেখো, হিন্দি, ইংরেজি, বাংলা, যা খুশি। হ্যাঁ স্যার, দেখি। সলিউশন কি হয়? আমরা এন্টারটেইনড হয়ে লাস্ট অব্দি। আমাদের পেন পয়েন্ট ছিল একটুখানি মাথাটা ক্লিয়ার করি, ভাল লাগছে না, বসের চাপ, কাজের চাপ, পড়াশোনার চাপ, ফ্যামিলির চাপ, পার্সোনাল লাইফের চাপ, একটু স্ট্যান্ড আপ কমেডি দেখি, হাসবো, ভাল লাগবে। আমার পেন পয়েন্ট ছিল যে চাপের কথাগুলো বললাম, আমার সলিউশন হলো
যে আমাকে কোনো ভ্যালু অ্যাড করতে পারলো কিনা। পলিটিক্যালও প্রচুর স্ট্যান্ড আপ কমেডি থাকে যেখানে আমাদের সেই পলিটিক্যাল পেন পয়েন্ট থাকে যে আমি পছন্দ করছি না এই পলিটিক্যাল কি বলবো এজেন্ডা গুলো বা এই পলিটিক্যাল অ্যাঙ্গেলস গুলো, সেটা নিয়ে যখন মজা করা হয়, হয়তো হতেই পারে যে তোমাদের মধ্যে কেউ এর পক্ষে কেউ এর বিপক্ষে, বাট যখন সেটাকে নিয়ে মজা করা হয় এবং আমাদের সেই এন্টারটেনমেন্ট উইথ রিলিফ দেওয়া হয়, তখন কিন্তু সেটা আমাদের লাইফে একটা ভ্যালু অ্যাড করে। তো কন্টেন্টেও সেটাই থাকতে হবে যে তুমি পেন পয়েন্ট বুঝিয়ে দিলে, তুমি লোককে হুক করে নিয়ে এলে, তুমি তাকে ইনফরমেশন দিলে, তুমি তাকে ভিলেনকে তোমার সেটা বোঝালে, তুমি তার পেন পয়েন্ট বোঝালে, কিন্তু তুমি সলিউশন যদি দিতে না পারো অ্যাটলিস্ট 10%, তাহলে মুশকিল। এবং লাস্ট হলো ক্লাইম্যাক্স, যে তুমি এমন ভাবে শেষ করলে, যেটা আগেও বললাম, যে তুমি তাকে ফলো করলে বা তুমি সেই কন্টেন্টটাকে শেয়ার করলে, সেই কন্টেন্টটায় তুমি রিয়াক্ট করলে বা কমেন্ট করলে যে ভালো লাগলো বা ইত্যাদি। এই জিনিসগুলো তোমার কন্টেন্টকে একটা হিরো কন্টেন্ট তৈরি করতে বাধ্য। এই প্যাটার্নটা যদি ফলো করো যে কোনো লেখার ক্ষেত্রে, যেটা আমি আজকে বলেইছি, যে যার লেখা আজকে আমি যে টপিকটা দেব ভালো হবে, তাকে আমি তার লেখাটা আমাদের পেজ থেকে শেয়ার হবে উইথ নেম। নেক্সট, আচ্ছা, হ্যাপি এন্ডিং আর স্যাড এন্ডিং। আবার মুভিতে বলি, বহু সিনেমা আছে যার এন্ডিংটা ঠিক বোঝা যায় না, এন্ড হলো কি হলো না। হতেই পারে সেটা স্যাড এন্ডিং, হতেই পারে হ্যাপি এন্ডিং, বাট যে মুহূর্তে, এই ধর আমি হাঁচির কথা বললাম, হাঁচি নামের সিনেমাটার কথা বললাম, ইটস আ ভেরি স্যাড এন্ডিং। তাও আজকে আমার এই সিনেমাটা মনে আছে কেন? কারণ যখন শেষ হয়েছে মুভিটা, বা যখন একটা প্রচুর এরকম লেখা রয়েছে, আমি নিজেও লিখেছি যেগুলো ভাইরাল হয়েছে, সেই লেখার শেষ লাইনটা হয়তো প্রচন্ড দুঃখের ছিল। হয়তো অনেকেই বলেছে যে এই লেখাটা পড়ে আমি কাঁদলাম, আবার এরকমও লেখা লিখেছি আমি যে লেখাটা পড়ে বলছি হাসতে হাসতে পেট ফেটে গেল। বাট কথা হচ্ছে যে এই যে শেষ করছি আমি যেটা, সেই এঙ্গেজমেন্টটা যদি আমি না আনতে পারি, কমেন্ট করা, লাইক করা, শেয়ার করা, লোকজনকে ট্যাগ করা, তোমরা দেখেছো যে কোনো ভাইরাল পোস্টে এগুলো থাকে। তিনটে পয়েন্ট, প্রোভাইড দ্য ভিউ। তোমার রিডারের কাছে যেন ক্লিয়ার ভিউ থাকে, সে যেন কনফিউজড না হয় তোমার পোস্টটা পড়ার পর বা তোমার কন্টেন্টটা পড়ার পর, যে কি লিখেছে বুঝলামই না, এতে এঙ্গেজমেন্ট হয় না, তুমি বুঝতেই পারলে না। এরকম আমার বহু বন্ধু রয়েছে ফ্রেন্ড লিস্টে, সে একটা পলিটিক্যাল কিছু লিখেছে, সে গুছিয়ে লিখতে পারেনি, হয়তো আমি বুঝতে পারছি সে যেটা নিয়ে লিখছে সেটা আমার পয়েন্ট অফ ভিউর সঙ্গে ম্যাচ হয়, বাট যে সেটা লিখেছে সেখানে আমি কমেন্ট করব বা কোনো রিয়াক্ট করব, আমি বুঝতেই পারছি না সে ক্লিয়ারলি কি লিখতে চাইছে। তো এখানে তোমাকে কি করতে হবে, তোমার কন্টেন্ট দিয়ে তোমার পয়েন্ট অফ ভিউ এর লোকজনকে জিতে নিতে হবে, বা তোমার টার্গেট গ্রুপ বা তোমার টার্গেট রিডার কে এঙ্গেজ করতে হবে। এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন এটা করো, যে তুমি এরকম ভাবে লিখলে, এই ধরো আজকে তোমায় ক্লাস করাচ্ছি, তোমরা যদি ক্লাসের শেষে বোঝো কিছুই বুঝলাম না, তাহলে আমার ফেলিয়ার। আচ্ছা, একটুখানি এই লেসন 5টা আমি নিজেও জেনে রাখি, এখন অব্দি কেউ আছে যে কিছু বোঝোনি বা তোমাদের কাছে ক্লিয়ার নয় যেগুলো বলছি? থাকলে বলে দাও, তাহলে আমি একটুখানি ক্লিয়ার ইনস্ট্রাকশন দিই, এটা আমার নিজেরও শেখার হবে তাহলে। হ্যাঁ, এই যে একজন কেউ কিচ্ছু বোঝেনি, হ্যাঁ বলো বলো বলো। আরে কেউ একটা হাত তুলছে আর কিছু বলছে না। একটা জিনিস দেওয়া ছিল, হ্যাঁ, আমি তো একেবারে বিধি না, এবার লেখা টেখা কি করে কি করবো না করবো এইগুলো আস্তে আস্তে মানে বুঝতে পারছি, এবার কি করে শুরু করবো সেইটা নিয়ে একটু চিন্তায় আছি। শুরু করেছো তো? তুমি কি অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো? না না, মানে এটা ফার্স্ট। হ্যাঁ, তো এটা যদি একদিনে যদি সব হয়ে যেত তাহলে তাহলে তো আর একদিনের ক্লাস হতো, তাহলে তো আর 5.5 মাসের ক্লাস হতো না। তোমাদের এক্সাম্পল দেবো, এখন তো শেষ হয়নি। আমি ভেবেছিলাম 8 ঘন্টায় হয়ে যাবে, ব্যাপারটা 40 মিনিট গড়িয়ে গেছে। যাই হোক, আমি আসছি এক্সাম্পলে, যেটা আমরা নিজের পোস্ট, আমি দুটো পোস্ট দেখিয়ে শেষ করবো ক্লাসটা আজকে। আর হলো ন্যাচারাল প্রগ্রেশন, সিটিএ, যেটা কল টু অ্যাকশন, যে তুমি কি চাও এরপর। তুমি একটা কন্টেন্ট লিখলে তুমি কি খালি রিচ চাও?
নাকি তুমি কিছু সেল করতে চাও? প্রচুর জায়গায় তোমরা যখন কাজ করতে যাবে, চাকরি করতে যাবে বা তোমরা কোথাও কন্টেন্ট লিখতে যাবে, অনেকে ম্যাক্সিমাম তোমাকে কেউ জব কেন দেবে? কারণ সে একটা বিজনেস করছে। তাহলে কি করতে হবে? তুমি যদি ফার্স্টেই বলে দাও অমুক, ধরো আমি বিদ্যাশ্রীর কথা বলছি, অমুক দিনে কন্টেন্ট রাইটিং ক্লাস শুরু হচ্ছে, অ্যাডমিশনের জন্য যোগাযোগ করুন, তুমি দেখবে এরকম লক্ষ লক্ষ আছে। কিন্তু আমি যদি প্রপারলি তোমাকে বোঝাতে না পারি যে তুমি এই ক্লাসটা করলে বা তুমি যা শিখলে তোমার কি লাইফে ভ্যালু অ্যাড হবে, বা তুমি কি জানতে পারবে, বা তুমি কি করে দেখাতে পারবে, সে জায়গাটা যদি না জানতে পারো তখন মুশকিল হয়ে যাবে। তাহলে তো আমার বিজনেস গ্রো হবে না, তোমাদেরও কোনো ফায়দা হবে না। সবসময় যে কোনো বিজনেস তখনই রান করে যখন সেটা উইন উইন সিচুয়েশন হয়। আপনার টুথপেস্টে কি নুন আছে? এটা খুব আমরা টিভিতে দেখি, টুথপেস্টে নুন আছে কি না আছে তার থেকে বড় কথা টুথপেস্ট আমার কাজে আসছে কিনা। যখন তাতে যে টুথপেস্টে নুন আছে তার উপরে হচ্ছে আমার দাঁত ভালো থাকছে, আমারও ভালো হচ্ছে। তো যে কোনো বিজনেসের ক্ষেত্রে যদি উইন উইন সিচুয়েশন না থাকে, যে সেলার এবং কনজিউমার যদি দুজনেই কিছু লাভ না পায়, আমি ধরো তোমাকে পড়ালাম, মানে বিদ্যাশ্রী থেকে তোমাদের ট্রেনিং দেওয়া হলো, বাট তোমার কোনো ফায়দা হলো না, তাহলে কিন্তু লস শুধু তোমার নয়, লস আমারও। কারণ আমি যদি তোমার লাইফে কোনোদিন ভ্যালু অ্যাড না করতে পারি, তাহলে আমার কাছে আরেকজন স্টুডেন্ট কি করে আসবে? একটা ধরো এমন একটা বলা হয় যে আমেরিকা একটা সব থেকে বেশি জিনিস বিক্রি হয়েছিল, there is nothing in this box। সত্যি বক্সটার মধ্যে কিছু ছিল না, কিন্তু সে প্রচুর এটা বিক্রি করেছিল কিউরিওসিটির জন্য। বাট সে কি এটা এখনো চালিয়ে যেতে পারছে না। তার কারণ সেটা কোনো ভ্যালু অ্যাড করেনি, সে কৌতূহলের বসে বা ওই হুকের বসে বা ওই কি বলে ইমোশনের বসে সে নিয়েছে, বাট দ্যাট ডাজন্ট গিভ এনি ভ্যালু টু দেম। তো যে কোনো জিনিস আমরা এখন ইউজ করি, আমরা ভাত খাই, যে চালটা বিক্রি করছে সে তো বিজনেস করছে। এবার তুমি চালটা ভাতটা খেলে তোমার পেট ভরলো না, তুমি তার থেকে কিনবে না। আরেকটা মার্কেটিং এর ক্ষেত্রে, যেহেতু আজকে কিছুটা কন্টেন্ট মার্কেটিং এরও আমি বিষয়ে বলছি, সেটা হলো যে a very good marketing but bad product is worse than no marketing with a good product। একটা প্রোডাক্ট ভালো, তার কোনো মার্কেটিং নেই, তার থেকে খারাপ দুর্দান্ত মার্কেটিং কিন্তু প্রোডাক্টটা খারাপ। আজকে আমি দুর্দান্ত মার্কেটিং করলাম, কিন্তু আমি যে কোর্সটা আমি প্রোভাইড করছি সেইটা কোনো ভ্যালু দিচ্ছে না তোমাকে, এর থেকে ভালো আমি কোনো মার্কেটিং করছি না কিন্তু আমি ভালো পড়াচ্ছি। তো আমাদের বক্তব্য এটা থাকবে একটা যে কোনো কন্টেন্টের পর, যে আমরা যেন কিছু ভ্যালু অ্যাড করতে পারি, টু দ্য কনজিউমার্স হোক, টু দ্য ফলোয়ার্স হোক, টু দ্য রিডার্স হোক, এনিথিং। আচ্ছা, চ্যালেঞ্জ এবার তোমার। আচ্ছা, ঘর কি ইয়াদ নেই এই সিনটা যারা দেখোনি বাদ দাও, কিন্তু এই জিনিসটা নিয়ে আজকে যেটা তোমাদের অ্যাক্টিভিটি আমি দেব, যে যেন ধুরন্ধরের এই জায়গা এইটুকু নিয়ে ঘর কি ইয়াদ নেই আই, এটা নিয়ে একটা স্টুডেন্টের স্ট্রাগল। সে পরীক্ষা দিচ্ছে সরকারি চাকরির জন্য, সে কিছুতে পাচ্ছে না, তার বিভিন্ন সময় কেটে যাচ্ছে। অনেকেরই এরকম হয়, আমি জানি না এখানে এরকম কেউ আছে কিনা, যারা গ্রাজুয়েশনের পর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর অব্দি গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য চেষ্টা করে, তারপরে পায় না। তখন সে যখন প্রাইভেটে আসতে যায়, তখন তাকে জিজ্ঞেস করা হয় যে 7-8 বছর কি করেছো। সে যখন বলে যে আমি গভর্নমেন্ট প্রিপারেশন নিচ্ছিলাম, সঙ্গে সঙ্গে তার একটা ক্রেডিবিলিটি কমে যায়, যে তুমি 7-8 বছর ধরে গভর্নমেন্ট চাকরি পাওনি, তুমি এতগুলো বছর অন্য কোনোভাবে উপার্জনের চেষ্টা করোনি, তাহলে তুমি এখন এসে তুমি আমার কোম্পানিতে কি ভ্যালু অ্যাড করবে? তো দিস ইজ আজকে যে চ্যালেঞ্জ, যেটা যে ঘর কি ইয়াদ নেই আই, এই ট্যাগলাইনটা দিয়ে ধুরন্ধরের পোস্টটা লিখতে হবে একজন স্টুডেন্ট
যে এই স্ট্রাগলটা করেছে, তার যে প্রবলেমটা, তার যে পেন পয়েন্টটা, সেটা বুঝে তাকে, তার যে ভিলেন, তার বেকারত্ব বা তার জেদ, সবাই ফেলিওর হয় লাইফে একটা না একটা টাইমে, কিন্তু তারপর তার একটা সলিউশন থাকে। যে সলিউশনটা কি? সে যদি বিদ্যাশ্রী থেকে কোন রকম কোর্স করে এবং সে সিরিয়াস থাকে, বাকি যে 20,000 স্টুডেন্ট আজকে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সেখানে তারা নিজের কেরিয়ার আবার নতুন ভাবে তৈরি করতে পারে। কারণ এই অ্যাক্টিভিটি যেটা দেওয়া আছে সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন? বোঝা গেছে আজকে কি করতে হবে? লাস্ট আমি দুটো উদাহরণ দেব নিজের ফেসবুক পোস্টে, আজকে সময় নষ্ট করবো না কারণ লিখতে হবে লোকজনকে। এটা আমার একটা পোস্ট, এটা আমার মেয়ে এবং তার বন্ধুর। আমার মেয়ে 3 বছর বয়স, ওর নাম অয়নাংশু। আমি পোস্টটা আগেও দিয়েছিলাম, আমি ফেসবুক সিরিয়াসলি করি না, যেখানে আমি লিখেছিলাম যে আমার মেয়ে স্কুলে গেছে, তার বন্ধু তৈরি হয়েছে। এইবার একটুখানি লেখাটা পড়ো, আমি রিড আউট করছি না, লেখাটা পড়ো। মিষ্টি ছবি, কিন্তু এই ছবিটার জন্য কিন্তু লেখাটা ভাইরাল হয়নি। দেখতেই পাচ্ছ প্রায় 23,000-এর কাছাকাছি রিয়াকশন, তার মানে ভিউ কত ভেবে নাও। এটা হলো একটা নস্টালজিক ইমোশনে হিট করা, একসঙ্গে পেন পয়েন্টও, কারণ মেয়েরা নিজেদের পরিবার ছেড়ে চলে যায়, এটা এখনো অব্দি খুব ট্রু। এবং আমরা প্রচুর দেখেছি পুরোনো দিনের হিন্দি সিনেমাতে এরকম ধরনের কথাবার্তা হয়। তো এই ধরনের ক্যাপশন যদি তুমি লেখো তোমার কন্টেন্টে, দিস ইজ ফানি উইথ কিউটনেস, যে কটা পয়েন্ট বললাম, যে প্যাটার্নটা বললাম, সেগুলো ফলো করে, দ্যাটস ওয়াই ইট বিকেম ভাইরাল। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? স্যার, মানে এটা কি সেই স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হবে নাকি ওটাকে কোনো স্টোরি বেস করে কিছু লেখার ব্যাপার? এটাই তো ক্রিয়েটিভিটির জায়গা, এটা তোমার ব্যাপার, তুমি কিভাবে লিখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা উদাহরণ দিলাম, আরো একটা উদাহরণ দিচ্ছি, সেটা আরো অদ্ভুত। আমার শ্বশুর শাশুড়ির 50 বছরের ছিল, কি বলে, বিবাহ বার্ষিকী ছিল। আমি লিখতেই পারতাম হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা, কিন্তু আমি শুরু করেছি কি লেখা দিয়ে, দেখো, দিস ইজ হুক। যে একজন বয়স্ক দুটো মানুষের ছবিতে, বহু লোকই চেনেও না যে এনারা আমার শ্বশুর শাশুড়ি, কিন্তু এটা কেন লেখা হয়েছে? আমি খুব ভেঞ্জফুল মানুষ। এবার মিডলটা দেখো, যেখানে আমি বলছি, ইনফরমেশনটা দিচ্ছি, তারপরে আমি একটা এন্ড গেমের মতন করে কন্টেন্টটা এগোচ্ছি, যেখানে আমি একটা ইনফরমেশন দিচ্ছি যে আমাকে ছোটবেলা থেকে ওনারা চেনেন, আমি জানতামই না যে উনি আমার হবু ওয়াইফের বাবা মা। এই ধরনের হলো কন্টেন্ট যেগুলো, এবং লাস্টে কি লিখেছি আমি, আসছে বছর আবার হবে। এটা হলো এই শেষ করা, যাতে মানুষ একটা হ্যাপিনেস নিয়ে, বা যেটা বললাম স্যাডনেস নিয়ে এন্ডিংটা আসতে পারে। এবার আপাতত স্ক্রিন শেয়ার অফ করছি, কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমি ঠিক 5 মিনিট দেবো প্রশ্ন করার জন্য, কারণ আজকে ক্লাসের থেকে বেশি লেখাটা ইম্পর্টেন্ট। কারো কোনো প্রশ্ন থাকলে করো।
বলছি স্যার লেখাটা কত ওয়ার্ডের মধ্যে হবে? তোমার দেখো বিশাল বড় লেখা করলে লোকজন পড়বে না, আবার বললাম রিলসের যুগ, এইগুলো একটু দেখো তোমরা আজকে যেটুকু আমি করলাম দ্যাট ইজ 10% অফ দ্য টোটাল কোর্স, নট ইভেন 10%, কারণ এটা তো ক্রিয়েটিভিটির বিষয়। এরপর তোমার এর আসবে কি বলে একাডেমিক আসবে, যেখানে পুরোটাই কি বলবো ক্রিয়েটিভিটি তো অল্প সামান্য লাগবেই, বাট পুরোটাই প্রচন্ড টুলস ইউজ বা তোমার জার্নালস ঘাটতে হবে একাডেমিকের ক্ষেত্রে, সেখানে বেশ কিছু নিয়ম রয়েছে, সেখানে প্ল্যাগারিজম রয়েছে, যিনি একাডেমিক কন্টেন্ট রাইটার তিনি করাবেন তোমাদের। তারপরে এসইও কন্টেন্ট রাইটিং রয়েছে, যেখানে সব থেকে বেশি আমাদের জবের ভ্যাকেন্সি আসে, যদিও লাস্ট 50টা বোধ হয় একাডেমিক থেকেই মেনলি এসছে। তো ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং থেকেও বহু আসতে থাকে। এখন লাস্ট 25টা বোধ হয় ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং থেকে, আমার মনে পড়ছে না। লাস্ট আমি যাই বলতে পারি যে লাস্ট এক সপ্তাহে 50টা ভ্যাকেন্সি এসছে, যার জন্য আমরা কন্টেন্ট রাইটিং ব্যাচের বাইরেও বাকিদের দিতে বাধ্য হচ্ছি। হয়তো এখানে কেউ আছো অলরেডি, বোধহয় তোমাদের যারা অ্যাডমিশন নিয়েছো সেখানে কি না দেওয়া হয়নি বোধহয়, না এখন দিয়ে লাভ নেই, তোমাদের এখন এই ব্যাচটাই দিয়ে লাভ নেই। যারা পুরনো রয়েছো তারা প্লিজ ইন্টারভিউটা দিতে যাও, বারবার এইচআর ফোন করছে। কিভাবে লিখবে, কতটা লিখবে, রিসার্চ করো, সার্চ করো, এটা টাস্ক। তারপরে নেক্সট ক্লাসে তো আমি আছি বুঝিয়ে দেওয়ার জন্য যে কোন লেখাটা লিখলে বা যে লেখাটা সিলেক্টেড হবে কেন সে সিলেক্টেড হলো, সেই পয়েন্ট ভিউ থেকে এ করবে। আমি শুধু যেটা করব, কেউ প্লিজ হোয়াটসঅ্যাপে পাঠিও না, তাহলে আমার হয়ে যাবে ফোন ইউজ করা। আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি আমার, এটা বাংলায় লিখতে হবে তো? বাংলায়। এটা যদি কেউ ইংরেজিতে লিখতে চাও ইংরেজিতেও লিখতে পারো, সেটা আমাদের ওয়েবসাইটে ব্লগ হিসেবে হয়ে যাবে। যদি কেউ ইংরেজিতে লিখতে চাও, বাংলায় আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, আমি বাংলায় লিখতে পারি, টাইপ করার জন্য কোনো সফটওয়্যার বা কিছু ইনস্টল করবো এটাই বলছিলাম। বাংলা লেখার জন্য অভ্র, যদি ল্যাপটপে লেখো অভ্র, একদম যেভাবে কি বলে আমরা ইংলিশে বা ফোনেটিক্সে মানে রোমান হরফে লিখি ওরকম ভাবেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অব্রক্তি আর মোবাইলে লিখতে চাইলে রিদমিক, ওই একই কোম্পানির মোবাইলের ভার্সনটার নাম রিদমিক, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এটা আমার ইমেল আইডি, এখানে ইমেল করবে সবাই যারা যারা লিখবে। দাদা বলছি যে এটা কি ইমেজ ফাইল করে ইমেল করব? না না, কন্টেন্ট তো পোস্ট হবে, জাস্ট লেখাটা লিখে মেল করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বলছি আমি তো এটাতে এখন অ্যাডমিশন নিইনি, তো নেক্সট ক্লাসে আমি কি জয়েন তো করতে পারবো না, তাহলে আমি কি করে জানবো যে আমার লেখাটা কতটা কি অ্যাপ্রোপ্রিয়েট হলো কি হলো না? তুমি মেইল করো, যদি হয় আমরা যদি তোমার লেখাটা সিলেক্টেড হয় আমি আমরা সেটাই পোস্ট করব। আচ্ছা ঠিক আছে। জয়ন্তী স্যার ওটা আজকের মধ্যে না, কাল, মানে কালকের মধ্যে, তাই তো? ওকে ওকে। বাংলা লেখার ক্ষেত্রে একটা হলো, যদি ফোন থেকে করো রিদমিক, এটা নাম। আর দাঁড়াও, অভ্র বানানটা একটু চেক করে নি। অভ্র কিবোর্ড তো, হ্যাঁ অভ্র কিবোর্ড, জাস্ট অভ্র কিবোর্ড লিখবে। আচ্ছা, এই রিদমিকের লাস্টে সি না কি আমার না মনে নেই, আমার ফোনটা হাতের কাছে নেই তো, জাস্ট রিদমিক লিখো, সি বা কে চলে আসবে। হ্যাঁ জয়ন্তী কর্মকার কিছু বলতে চাইছেন আপনি, প্লিজ বলুন। বলছি যে আমি প্রথম 1 ঘন্টা ক্লাসটা মিস করেছি, কারণ আমার প্রোগ্রামেটিক মানে করে গেছি, ক্লাসে কিন্তু যেতে হয়েছে। আমার কিন্তু আমরা যে ট্রাভেল করছি তার থেকে আমি ক্লাসটা জয়েন করি, তো আমি প্রথম 1 ঘন্টাটা মেনটেন কন্টেন্ট মিস করে। পুরোটাই লাইভ হয়েছে, আপনি রেকর্ডিংটা দেখে নিতে পারবেন পুরোটাই। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে স্টার্ট রাইটিং, আজকে এটাই টাস্ক থাকলো। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। থ্যাংক ইউ, গুড নাইট। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট, স্যার। গুড নাইট, গুড নাইট এভরিওয়ান। গুড নাইট।